সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। যুগে যুগে নবীনের হাত ধরে বয়ে চলেছে আমাদের এই সংস্কৃতি। আমরা বাঙালি, আমাদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যময় সংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্মে নবীনদের হাত ধরেই এই সংস্কৃতিগুলো বহমান হয়। নবীনের সংস্কৃতি কেমন হবে, তারা কোথায় শিখবে, মূল্যবোধ কেমন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। বিষয় শিরোনাম নবীনের সংস্কৃতি। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সাথে 4 জন অতিথি আছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজিল লিটন। আমাদের সাথে আছেন আমাদের সকলের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। আর এছাড়া আমাদের সাথে 2 জন এই প্রজন্মের অতিথি আছে। আমাদের সাথে আবৃত্তি শিল্পী সামিয়া রহমান লিসা আছে এবং আছে মুবাশিরা কামাল ইরা। সবাইকে স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা নবীনের সংস্কৃতি এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া ফেসবুকের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আলোচনায় চলে যাব। শুরুতেই আনজিল লিটন, আপনার কাছে আমাদের প্রশ্ন। এই যে আমাদের বাংলা সংস্কৃতির যে ঐতিহ্যময় ধারাবাহিকতা রয়েছে, সেই মূল্যবোধ এবং সুস্থ রুচি গঠনে দেখা যায় যে পরিবার ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখে। তো কিভাবে মূল্যবোধের জন্ম হয়, আমি আসলে এই বিষয়টা জানবো। আমাদের সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি। তো হাজার বছরের সংস্কৃতি, বাংলা ও বাঙালির একটা ঐতিহ্য ধারাবাহিকতায় আজকে আমরা এই অবস্থানে এসেছি। তো আমাদের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ভাষা আন্দোলন, আমাদের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। তো এটি আমাদের অনেক বড় একটি পাওয়া ছিল, আমাদের ভাষা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে দীর্ঘ সংগ্রামমুখর জীবন, সেই জীবনের মধ্যে দিয়ে তিনি এই বার্তাটি এটিকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে আমাদের বাঙালির সংস্কৃতি। সেই সংস্কৃতির আলোয় আজকে আমরা এই অবস্থানে এসেছি বা এই টিভি চ্যানেলে বসেছি। এটিও আমাদের একটি সংস্কৃতির ধারাবাহিকতা। আমি মনে করি যে প্রজন্ম থেকে প্রজন্ম এটা একটা রিলে রেস। আসলে সংস্কৃতিটা রিলে রেস। তবে হয় কি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক ধরন বদলে যায়, বলার ভঙ্গিটা বদলে যায়, কিন্তু অনুভূতি কিন্তু এক। আমি যদি কবিতা লিখি, আমার ভাষা মানে কবিতার ঢংটা যেমনই হোক, কিন্তু অনুভূতিটা এক। বা আমি যদি গান করি, আমি যদি আবৃত্তি করি, আমি যদি নাচ করি, এগুলো হলো শিল্পের ভাষা। তো সেই জায়গা থেকে আমাদের সবারই অনুভূতি এক। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই যে হাজার বছরের বাঙালির যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, সেটি আজকে এখানে আপনারা 2 জন নবীন সংস্কৃতি কর্মীকে এখানে উপস্থিত করেছেন। আমি মনে করি এটি একটি উদাহরণ হতে পারে। আর এর পাশাপাশি অবশ্যই মানে প্রতিষ্ঠান বলতে পরিবারও কিন্তু একটি প্রতিষ্ঠান। আমরা আসলে প্রতিষ্ঠানকে খুব অবকাঠামোগতভাবে দেখতে চাই, যে স্কুল বা অন্য কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আমরা এভাবে দেখতে চাই। তো আমি বলি কি, যে প্রতিষ্ঠান আসলে নিজের ভিতর থেকেও তৈরি হয়, ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা যে চর্চাটি করি, আমাদের মূল্যবোধের যে চর্চাটি, সেটি পরিবার থেকে হতে পারে, আমার স্কুল থেকে হতে পারে, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে, তারাও করতে পারে। আমি এই বিষয়টা একটু রুমানা রশিদ ঈশিতা আপনাকে বলবো, যে সুস্থ জাতি গঠনের পরিবারের কথা বলছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি সেই শিশু বয়স থেকে সংস্কৃতি চর্চা করে এবং আপনার সেই ছোটবেলা থেকে আমরা আপনাকে চিনি, দেখেছি। সুস্থ সংস্কৃতি চর্চার জন্য পরিবার আসলে কিভাবে ভূমিকা পালন করবে, তারপরে তো আসছে শিক্ষা প্রতিষ্ঠান। আসলে একটা পরিবারের ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে কিন্তু সম্পূর্ণভাবেই নির্ভর করে তার মা বাবা বা পরিবারে যারা আছে তাদের ওপরে। আর মূল্যবোধের কথাটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, এই মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় সবচেয়ে প্রথম যেই ব্যক্তিগুলো কন্ট্রিবিউট করে, তারা কিন্তু আমাদের চারপাশের বাবা মা, দাদা দাদি, নানা নানি। তারাই কিন্তু প্রথমে আমাদেরকে শেখায় আমি কে, আমি কোথায়, আমার কেমন হওয়া উচিত জীবনটা। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান আসে, তারপরে বিভিন্ন জায়গায় আমরা আস্তে আস্তে যাই, যেখানে আমাদেরকে বাবা মা নেয়, অথবা জীবন আমাদের যেখানে নিয়ে যায়, এবং সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি। সো আমি অবশ্যই এখানে বলবো যে পরিবারের ভূমিকাটাই আসলে সবচেয়ে প্রধান, কারণ সেখানে আমাদের সব কিছুর হাতেখড়ি। সেটা আমার ভাষা হোক, সেটা আমার শিল্প সাহিত্যর যেই অস্তিত্বটা আমার চারপাশে আছে সেটার উপলব্ধিটা হোক,
সো পরিবারের এখানে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। আমি লিসাকে একটু জিজ্ঞেস করব যে কত বয়স থেকে আসলে সংস্কৃতির সঙ্গে যুক্ততা এবং নাচ এবং কবিতার প্রতি যে আগ্রহ তৈরি হওয়া সেই জায়গাটা একটু শুনি। আচ্ছা, আমার শুরু হয়েছিল আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে। এটা হয়েছিল কিছুটা অন্যভাবে, মানে আমি ছোটবেলা থেকে ছবি আঁকায় বেশি আগ্রহী ছিলাম। আবৃত্তিতে আসি খুব পরে, ক্লাস 5-এর দিকে। তো ছবি আঁকা যখন আমি অনেক ছোট, তখন আমি মিনার কার্টুনের বই দেখে দেখে কলম দিয়ে ছবি আঁকতাম এবং সবাইকে দেখাতাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো আমাকে। তারপর আমার ভাইয়ার আম্মু, ফ্রেন্ডের আম্মু, উনি আমাকে হঠাৎ করে দেখেন যে আমি ছবি এঁকেছি, দেখাই তাকে। সে তারপর আমাকে বলে যে কেন আম্মুকে বলে যে কেন আমাকে ভর্তি করানো হয়নি, কেন সাহিত্য চর্চার দিকে। তারপর উনি আমাকে পেন্সিল, কালার বক্স এগুলো কিনে দেন এবং তারপর শিশু একাডেমিতে ভর্তি হই। এরপর ক্লাস 5-এর দিকে আমার আবৃত্তির দিকে আসা শিশু একাডেমির মাধ্যমে। আচ্ছা, আমি ইরার কাছে একই ধরনের প্রশ্ন করব যে নাচের মাধ্যম নিয়ে ইরার পরিচিতিটা এসেছে এবং ব্যালে নৃত্য দেখেছি যে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে ইরা। তো সেক্ষেত্রে নাচের সাথে যুক্ততা কবে থেকে এবং কবে থেকে আর কি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ততা শেখার জন্য? আমি অনেক ছোটবেলা থেকে নাচ করি, এটা বললে ভুল হবে। ছোটবেলায় নাচ করতাম, করতে করতে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, তখন স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। তারপরে আমার মার খুব ইচ্ছে ছিল যে সে নাচ করবে ছোটবেলা থেকে, বাট এই যে নানা রকম সমস্যার কারণে সে করতে পারেনি এবং আমি আবার নাচ শুরু করি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আবার স্টার্ট করা হয়। এবং তখন ক্লাসিক্যাল নাচটাই করতাম আমি, শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যম দিয়েই আমার শুরু মেনলি। তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে জিনিসটা, আমি যখন নওগাঁতে বসে কোনো প্রোগ্রামে বসে দেখতাম নাচ, যে খুব মানে একই ধারাবাহিকতায় নাচ চলে আসছে, তখন আমার মনে হয় যে একটু নতুন কিছু যদি করতে পারতাম। তখন আমার ব্যালের কথা চিন্তা আসে, মাথায় চিন্তা আসে, এটা এভাবে ব্যালেটা শেখা হয়। আর প্রাতিষ্ঠানিক বলতে গেলে ছোটবেলা থেকে তো শিশু একাডেমি পাশে ছিলই, তারপরে এছাড়াও শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এইভাবে এই শিল্পকলা শিশু একাডেমির হাত ধরেই আমার নাচ শেখা। ইরার একটা খুব সেই ব্যালে নৃত্যের কিছু ফুটেজ আমাদের কাছে আছে, আমরা দর্শক আপনাদের জন্য আমরা দেখাচ্ছি, ভিডিও প্লেটা আমরা করে দেখব। বাহ, এত সুন্দর! এই যে মানে এক ধরনের পাশ্চাত্যের ঢঙে যে নাচ করছে সেই বিষয়টি এবং রুমানা রশিদ ঈশিতা, আপনার কাছে জানতে চাই, আপনিও ছোটবেলায় সবগুলো শাখাতেই নাচ, গান, অভিনয় ভীষণভাবে পারদর্শিতার সাথে এই পর্যন্ত এগিয়ে এসেছেন এবং আপনারা তিনজনই আমি জানি যে শিশু একাডেমির সাথে যুক্ততা ছিল। আপনার সময় আর এখনকার সময়ে যে এই যে প্রযুক্তিগত উন্নয়ন, সেই দিকটা আপনি একটু বলবেন যে এদের সঙ্গে আপনাদের সময়ের পার্থক্যটা। আমার মনে হয় ওদের সাথে আমাদের মেইন পার্থক্যটা এখানে হচ্ছে যে এই সময়টার আগে আমার মনে হয় না কখনো তথ্য প্রযুক্তি এত সহজলভ্য ছিল। আমরা যখন মনে করেছি যে আমরা নতুন কিছু একটা শিখতে চাই, আমরা শিবলি মোহাম্মদ বা ওনাদের সমসাময়িক যারা আছেন, যারা বিদেশ থেকে শিখে এসেছেন, তাদের কাছে গিয়ে যতটুকু শিখতে পেরেছি ততটুকু শিখেছি। কিন্তু আজকে ওরা যদি পৃথিবীর যে কোনো সংস্কৃতি থেকে নতুন কিছু নিজের সংস্কৃতিতে সংযোজন করতে চায়, আন্তরিকভাবে কিছু শিখতে চায়, সেটা কিন্তু ওদের জন্য খুবই সহজ। অবশ্যই সেখানে ওদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক মেধা প্রয়োগ করতে হবে, কোনো কিছুই সহজে হয় না। এত সুন্দর যে আপনি পারফরমেন্সটা দেখলেন,
এটা দেখলেন আপনি কয়েক মিনিট, আপনি আনন্দ পেলেন কয়েক মিনিট, কিন্তু আমি একজন শিল্পী হিসেবে বলতে পারি এর পেছনে ওর কত শ্রম গেছে, কত মেধা এখানে গেছে। এবং আমার মনে হয় যে যেহেতু ইনফরমেশন টেকনোলজির এত উন্নতি হয়েছে, আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন তারা যদি এমন করে সুন্দরভাবে বাইরের সংস্কৃতি থেকে নিজের সংস্কৃতিতে সংযোজনটা করতে থাকে, তাহলে ওই যে বহতা নদীর মতো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব এবং নদীটা আস্তে আস্তে আরও অনেক বড় প্রশস্ত হয়ে সমুদ্রে গিয়ে মিলবে। বাহ, সুন্দরভাবে বলেছেন যে আমাদের আসলেই প্রয়োজন এ ধরনের ভূমিকার। আর শিশু একাডেমির এক্ষেত্রে বিরাট একটি ভূমিকা রয়েছে। সবাই আমরা জানি যে এখানকার 3 জনই শিশু একাডেমি থেকে বেরিয়ে এসেছে এরা। তো 76 সালে প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে আপনি একটু বলবেন যে কিভাবে করে কাজ করছে শিশু একাডেমি মেধা বিকাশের ক্ষেত্রে। আমার তো একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হলো ঠিক এই মুহূর্তে। আমার শিশু একাডেমি আর ঈশিতার নামের মানে নাম ইকুয়াল টু যদি ধরা হয় বলা যায় শিশু একাডেমি। তো আমি শিশু একাডেমির একজন মহাপরিচালক হিসেবে এই গর্বটা আমারও। এবং আমি মনে করি যে আজকে যে 3 জন অতিথি এখানে আমার পাশে আছে, এটি মানে অন্যরকম একটা সাইন এবং এটি একটি প্রতীক যে শিশু একাডেমির সংস্কৃতি চর্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে দেখলে বোঝা যাবে। আমি যদি বলি ঈশিতার কথা ধরি, ঈশিতা তখন ছোট ছিল, সেও তার মার সাথে গিয়ে শিশু একাডেমির এইসব সাংস্কৃতিক প্রশিক্ষণ সে গ্রহণ করেছে এবং সে শিশু একাডেমির পক্ষ থেকে বেশ কেবল বিদেশেও গিয়েছিল, জাপানে মনে হয় না, আমি টার্কিতে গিয়েছি আর টার্কিতে। এবং মজার বিষয় হলো ঈশিতা মানে পরে ইরাকে যদি আমি ধরি, ইরার টার্কি দিকে চলে আমার সাথেই, আমি সৌভাগ্য হয়েছে স্যারের সাথে যাওয়ার, আসলে মানে খুবই ভালো লেগেছে। এই টার্কির এই প্রোগ্রামটা আপনাকে বলে, এটা হলো টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন, টিআরটি বলে, তারা এই প্রোগ্রামটা আয়োজন করে এবং বিশ্বের 45টা দেশ অংশগ্রহণ করে। তার মানে 45 দেশের বাচ্চারা এখানে আসে এবং প্রতিটা টিমে কমপক্ষে 18 থেকে 20 জন বাচ্চা, কমপক্ষে, মানে একটা হিউজ বাচ্চা। আপনি হিসাব করেন 45টা দেশ, 20 জন করে বাচ্চা। সেখানে বাংলাদেশও একটা শিশু প্রতিনিধিরা থাকে এবং ইরা ওইখানেও সে পারফর্ম করছে এবং খুব ভালো পারফর্ম করছে। সব কিছু মিলে এটি একটি আমার একটা মানে গর্ব অনুভূতি, মানে আমার কেমন যেন একটা লাগে, যে ভালো লাগে যে আশ্চর্য এরাই শিশু একাডেমিকে মানে কি বলবো যে ধরে রেখেছে। আর শিশু একাডেমি জানেন একটি সাংস্কৃতিক প্রশিক্ষণের একটা বড় জায়গা হলো শিশু একাডেমি। শুধু তাই নয়, শিশু একাডেমি মানে শিশু সুরক্ষা, শিশুর বিকাশ, তারপরে শিশুর অধিকার, এসব বিষয় নিয়েও কাজ করছে। তারপরে নিউট্রিশন, হেলথ, এসব নিয়েও কাজ করছে। তারপরে প্রি প্রাইমারি একটা সেকশন আছে শিশু একাডেমিতে। তারপরে আপনার শিশু বিকাশ কেন্দ্র আমাদের আছে, 6টি জেলাতে এটি আছে। এটি হলো যারা মানে যেসব শিশু একটু বাবা মা আছে বা অনেকে নেই বা সাংসারিকভাবে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে আমরা রাখি। তো শিশু একাডেমি কার্যক্রম শুধু সাংস্কৃতিক প্রশিক্ষণ না, আমি মনে করি শিশুর সাংস্কৃতিক বিকাশের সাথে সাথে তার যে অধিকার, তার যে সুরক্ষা, তার যে নিরাপত্তা, এটিও শিশু একাডেমি দিয়ে আসছে। এভাবে শিশু একাডেমি এগিয়ে চলছে এবং যার মানে গর্বিত অংশীদার আমি মনে করি এই 3 জন। আর আমার ভালো লাগতেছে যে আমি এটির মহাপরিচালক হিসেবে বর্তমানে আছি। লিসা তো সেই ছোট্ট 1 বছর বয়স থেকে যাত্রা শুরু করেছিল। কবিতাটাই বেছে নেওয়া কেন, আমি একটু জানবো, যে অনেকগুলো তো শাখা রয়েছে, কবিতাটা বেছে নেওয়ার কারণ কি? কবিতার সাথে একটা ভালো লাগা কাজ করেছে সব সময়। প্রথম যখন আমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন আমি কোথাও শেখা শুরু করিনি, কিন্তু প্রথমবারের মতো কেন যেন মনে হয়েছে আচ্ছা দেই। স্কুল থেকে কম্পিটিশনের জন্য, এটাও কিন্তু শিশু একাডেমির আয়োজন করেছিল, তো আমি অংশগ্রহণ করি। আমি তখন কিছু হতে পারিনি ওই কম্পিটিশনে। পরবর্তীতে হচ্ছে যে জাজ ছিলেন বিচারক হিসেবে, উনি আমাদের ম্যাডাম ছিলেন স্কুলে, উনি আমাকে ডেকে বলল যে কোথা থেকে শিখেছি। বললাম যে আমি হচ্ছে শিখিনি, নিজে থেকে করছি। তারপর আমাকে বললো আমার আবৃত্তি ভালো হয়েছে অনেক, কিন্তু আমি একটু ভুল পড়েছি, কারণ আমি যেটা থেকে সংগ্রহ করেছিলাম ওটা ভুল ছিল। যাই হোক, তারপর থেকে ওই যে একটা ভালো লাগা যে আচ্ছা আমি তো তাহলে করতে পারবো, তারপরে এগিয়ে যাওয়া
এবং 2017 সালে আমি হচ্ছে প্রথম জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়, এবং 2017 থেকে 2019 সাল পর্যন্ত 3বার স্বর্ণপদক পেয়েছি। আমরা একটুখানি আমরা আবৃত্তির কিছু অংশ শুনতে চাই টিসার কাছ থেকে। আচ্ছা, আমি যে কবিতা এখন আবৃত্তি করছি এটা হচ্ছে আমি 2018 সালে জাতীয় পুরস্কার পেয়েছিলাম, আমার পরিচয়, সৈয়দ শামসুল হকের। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছে আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর উচ্চারণ, সবকিছু মিলিয়ে দুর্দান্ত পড়েছো তুমি। আমি ঈশিতা আপনার কাছে জানবো যে এই যে সংস্কৃতি চর্চার কেন প্রয়োজন শিক্ষার পাশাপাশি? আমরা তো অভিভাবকরা সবসময় সন্তানদেরকে চাই যে তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই যে তাদের কাছ থেকে যে প্রত্যাশা, এর পাশাপাশি সংস্কৃতি চর্চাটা খুবই জরুরি আমি মনে করি। সেই ক্ষেত্রে কেন জরুরি এটা বলবেন? আমি যদি খুব সাধারণভাবে বলি তাহলে নিজের অভিজ্ঞতা থেকেই বলি। আমরা যখন স্কুলে কলেজের গণ্ডি পেরোই তখন আমরা দেখি যে কিছু স্টুডেন্ট থাকেন যারা অসম্ভব পড়ালেখা করেন, ফার্স্ট সেকেন্ড হয়, এবং কিছু স্টুডেন্ট থাকে যারা পড়াশোনায় মেধাবী হয়, সাথে ডিবেট ক্লাব, ছবি আঁকার ক্লাব, নাচ গান সব কিছুর সাথে জড়িত থাকে। এবং এখন আমি যেই রকম একটা অবস্থায় আছি বা যেরকম একটা যতদিন পার করে এসেছি, আমার যে সমস্ত বন্ধু বা আমার সমসাময়িক যাদেরকে আমি চিনতাম যারা পড়াশোনার সাথে সাথে অন্য সব কিছু করতো, তারাই কিন্তু মনে হয় একটু বেশি জীবনে শাইন করতে পেরেছে। এর পিছনে মূল যে কারণটা সেটা হচ্ছে একজন মানুষ আরেকজন থেকে একটু ডিফারেন্ট তখনই হয় যখন তার মনের জানালা দরজাগুলো একটু বিশেষভাবে খোলা থাকে। সেই যে ধরেন এখানে যে লাল রঙটা আছে, সে যখন এই লাল রঙটার মধ্যে শুধু লাল রঙটা না দেখে, ওই যে মনের দরজা জানালা খোলা আছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু ভেতরে ঢুকতে দিয়েছে, এই লাল রঙটার সাথে সে যেহেতু মনের কল্পনাতে আরও কিছু যোগ করে এখানেই একটা সুন্দর ছবি এঁকে ফেলতে পারে, সেই জন্যই কিন্তু সে এগিয়ে যায়। আর এখন যেরকম আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সব কিছুর অটোমেশন, এভরিথিং,
এখন মনে হয় যদি একজন ইঞ্জিনিয়ার শুধু অনেক ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক অঙ্ক টঙ্ক করে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের কলকবজাগুলো জেনে যায় তাহলে কিন্তু সে উন্নতি করতে পারবে না, কারণ তার কম্পিটিশন করতে হবে ভবিষ্যতে একটা কম্পিউটারের সাথে। একটা কম্পিউটার কিন্তু তার চেয়ে অনেক দ্রুত তার চেয়ে ভালো ক্যালকুলেশন করে ফেলবে। সো তার যদি মনের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা থাকে তাহলেই কিন্তু সে তার পাশের জন বলেন বা তার সামনে যে এআইটা আছেন তার থেকে আরেকটু ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সো এই ছোটবেলা থেকে যদি সংস্কৃতির সাথে আপনি যুক্ত না থাকেন, আপনি যদি বই না পড়েন, আপনি যদি মনের দরজা জানলা ভালো করে খুলতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যুগে একটু সমস্যাই আছে। আমরা আরো কথা শুনবো সবার, আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। নবীনের সংস্কৃতি বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন আনজিল লিটন, রুমানা রশিদ ঈশিতা, লিসা এবং ইরা। আমরা আবার আলোচনায় চলে যাব। আনজিল লিটন, আপনার কাছে একটু জানবো যে এই যে তরুণদের সঙ্গে আপনি সব সময় আছেন, নবীনদের সঙ্গে, এই তাদের সাথে আপনার যে অভিজ্ঞতাগুলো সবই ভালো অভিজ্ঞতা, এবং বিদেশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি রয়েছে, দেব নেব মিলিব মিলাইব, যে সংস্কৃতির যে আদান প্রদান। ঈশিতাও বলল যে সংস্কৃতির এই আদান প্রদানে আমরা একটি সমৃদ্ধভাবে আরও বেশি করে প্রতিষ্ঠিত হওয়া যায়, সেই জায়গাগুলো থেকে একটু বলবেন আপনি। এই যে সংস্কৃতি তো আসলে এগিয়ে চলে আদান প্রদানের মধ্য দিয়ে, এবং যেটি ঈশিতা কিন্তু শুরুর দিকে বলছিল যে তারা বাইরে গেছে বা এখন প্রযুক্তি যেমন আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, এটিও কিন্তু একটা আদান প্রদান হচ্ছে। আবার ঈশিতাও একসময় টার্কিতে গিয়েছিল মনে হয়, ছোটোকালে টার্কিতে গিয়েছিল, এবং আমি ঈশিতা যে টার্কিতে গিয়েছিল, আমি যখন টার্কিতে যাওয়ার পরে ওরা আমাদেরকে একটা ফুটেজ দেখিয়েছিল, মানে তাদের অ্যাচিভমেন্টগুলো। সেখানে ঈশিতাকে আমি দেখেছি পতাকা নাড়ছে, ছোট একটা বেবি। সে আজকে এই ঈশিতা একসময় প্রশিক্ষণার্থী ছিল শীর্ষ একাডেমি, হ্যাঁ, এখন সে বিচারকের আসনে বসে। এটি যখন আমি বলি প্রতিযোগীদের কাছে, তারাও একটা অন্যরকম ফিল করে, যেমন বলি যে একদিন তোমরাও এরকম বড় হয়ে একদিন তোমরাও এরকম বিচারকের আসনে বসবে। ঈশিতা এখন আমাদের বিচারকের হিসাবে কাজ করে। এবং এবার যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হচ্ছে, ঈশিতাও মনে হয় একটি আইটেমে এবারও বিচারক হিসেবে ছিলেন। একটি মজার কথা হলো যে ইরাও মনে হয় পুরস্কার পাবে, মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সে পুরস্কার নেবে 29শে জানুয়ারি। সেও এবার একটা গোল্ড মেডেল পেয়েছে নাচে। তো এইসব অর্জন মিলেই কিন্তু আমাদের সংস্কৃতিগুলো এগিয়ে চলছে। কিছুটা স্বীকৃতি দরকার হয়, এই যে এগুলোই এক ধরনের স্বীকৃতি। আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি ধরি, প্রথম সংস্কৃতির প্রথম পাঠটাই শুরু হয় ঘরে আবৃত্তি দিয়ে। আবৃত্তি কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখে, এবং প্রথম কমিউনিকেশন সৃষ্টি করে আবৃত্তি। এরপরে কিন্তু আস্তে আস্তে সে নাচে যাচ্ছে বা ছবি আঁকাতে যাচ্ছে বা অন্য কিছুতে অংশগ্রহণ করছে। আর এখন তো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু এখন অনেক ধরনের আছে, যেমন গণিত অলিম্পিয়াড হচ্ছে, বিজ্ঞানের অলিম্পিয়াড হচ্ছে। এগুলোও কিন্তু এক ধরনের মানসিক বিকাশে বা মননশীলতার জায়গা থেকে মানুষ হয়ে ওঠার জন্যে এগুলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশের আসপেক্টে যদি ভাবি, আমাদের এই শিশুদের আমরা যতটা দিতে পারবো, আমাদের শিশুরা ততটাই এগিয়ে যেতে পারবে। তো আমার জীবনের অনেক কর্ম দিয়েই হোক, বা আমি নিজেও শিশু সাহিত্য করি, এবং আমার বইয়ের সংখ্যাও অনেক, প্রায় 80টির ওপরে। আমার সমস্ত কাজ শিশুদের জন্যে, আমি ছোটদের জন্যই লেখালেখি করি। তো আমার জীবনটাই ছোটদের কাছে আমি রেখেছি, এবং আমার চাকরির জীবনটাও কোনো না কোনোভাবে ছোটদের সঙ্গেই মিশে গেছে। তো আমি এদেরকে খুব কাছ থেকে দেখি, এদের সাইকোলজিটাও আমি দেখেছি। আমি দেখেছি যে যেখানেই যাই না, যে শহরেই যাই না কেন, সব শিশুদের চোখ না এক, সব শিশুদের চাওয়া যেন এক, দৃষ্টিটা যেন এক। আমি সেটা ময়মনসিংহে যাই, যশোর যাই, কুমিল্লাতে যাই, কিন্তু এই নিয়েই তো আমার বাংলাদেশ। তো এই যে শিশুরা চোখের দৃষ্টি এক, ভাষাও এক, ওদের হাঁটা চলা সব যেন এক। এই একের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যদি ওদের ভিতরে পৌঁছে দিতে পারি যে এই তোমার বাংলাদেশ, তখন এদের ভিতরে কিন্তু ফিলিংসটা অন্যরকম হবে। এর জন্য আমি মনে করি কি,
মানে পরিবার যেটি শুরুতেই বলছিলাম আপনাকে যে পরিবার ভূমিকা রাখতে হবে, আমাদের বই পড়ার দিকে যেমন মনোযোগ দিতে হবে, লেখককে চিনতে হবে, গায়ককে চিনতে হবে। শুধু নায়ক নায়িকা চিনলেও হবে না কিন্তু, যে আমি অমুক টিভি স্টার ঈশিতাকে সবাই চেনে, কিন্তু লেখককে চিনবে না। সবাইকেই চিনতে হবে, সবাইকে নিয়েই কিন্তু একটা সংস্কৃতির আবহ তৈরি হয়। তা আমরা তো সেই সংস্কৃতিতে বড় হতে চাই এবং আমরা সেই সংস্কৃতিটাকেই আমাদের ভবিষ্যতের কাছে তুলে ধরতে চাই। আজকে এরা এখন চর্চা করছে, আগামী দিন এরাই আবার নেতৃত্ব দেবে। আমরা এখন একটা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ বলতে পোশাকে না, কিন্তু স্মার্ট বাংলাদেশ হবে আচরণে, স্মার্ট বাংলাদেশ হবে তার অর্থনৈতিক ভিত্তির উপরে, চিন্তা ভাবনায়। আমরা একটা স্মার্ট বাংলাদেশ, তো আমি তো মনে করি এরা হলো স্মার্ট বাংলাদেশের আগামী দিনের নাগরিক। ইরার কাছে একটু জানবো যে ব্যালে তো আমাদের নিজস্ব ঘরানা না, সেক্ষেত্রে ব্যালে সম্পর্কে একটু ধারণাটা আসলো কিভাবে এবং কেন ইচ্ছা হলো যে ওই ধরনের নাচ করার? ব্যালের উৎপত্তি মেনলি হচ্ছে 1400 শতাব্দীতে ইতালিতে, এবং ইতালিতে এটা মেনলি সবার, এটা বিশেষ বিশেষ অনারেবল পার্সনদেরকে একটু প্রফুল্ল করার জন্য এই নাচটা করা হতো। এবং ব্যালের মেন জিনিস যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, দেন হচ্ছে ব্যালের কিছু টার্মস আছে। আর এখন ব্যালেকে 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল অ্যান্ড হচ্ছে এখন কন্টেম্পোরারি। আমি যেটা শিখছি সেটা হলো কন্টেম্পোরারি ঘরানার, এটা আস্তে আস্তে শিখছি। আসলে ক্লাসিক্যাল যে এটা মেন, এটা খুবই টাফ। আর ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে যতটুকু আমি শিখতে পারছি এটা হচ্ছে কন্টেম্পোরারি, এটা মিক্সিং কিছুটা। আর আমার মেনলি খুবই ভালো লাগে এটা যে ফ্লেক্সিবিলিটি জিনিসটা খুবই ভালো লাগে আমার, বিকজ আমাদের নর্মাল জীবনযাপনে বা আমরা যখন চলাফেরা করছি এই জায়গায় ফ্লেক্সিবিলিটি খুবই দরকার। এই থেকে আমার ব্যালেটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল, এবং এইভাবে আস্তে আস্তে ব্যালেটা শেখা। আমার ফার্স্টে কন্টেম্পোরারি নাচ শেখা, দেন হচ্ছে ব্যালে শেখা। ব্যালে থেকে আমি এখন আবার এরিয়াল হোপ, যে ভিডিওটা আমরা দেখলাম এখানে 2টা নাচের সংমিশ্রণ ছিল, একটা এরিয়াল হোপ ছিল ফার্স্টে, এবং তারপরে হচ্ছে ব্যালের কিছু স্টেপিংস ছিল যেটা কন্টেম্পোরারি মিক্সিং। তো এই একটা জিনিস শিখলে অনেক কিছু শিখতে পারবো, এই চিন্তা থেকে আসলে আমার ব্যালেটা শেখার ইচ্ছা হয়েছে। আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, যেটা ইরা বলছিল যে আসলে ওই যে সময়ের সাথে বলে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, ভাষা বদলে যায়, কিন্তু উপস্থাপনটাও বদলে যায়, অনুভূতির এক থাকে। আজকে ঈশিতারাও কিন্তু নাচের শিল্পী, বা যে শিবলি মাহমুদের কথা বললো, বা আমরা নিপার কথা জানি। তো এই যে একটা ফিউশন করা ওদের মাথায় কিন্তু এখন আসছে। তো ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের ক্লাসিকের সাথে আমাদের ব্যালেটা যদি বাংলাদেশে খুব পরিপূর্ণভাবে চর্চা হয়নি, স্যার অলরেডি আমাদের কিন্তু মিক্সিংটা শুরু হয়ে গেছে। এই ফিউশনটাও কিন্তু সংস্কৃতির আরেকটা নতুন দুয়ার খুলে দেয়। এখন দেখবেন গানগুলোও কিন্তু ফিউশন হচ্ছে। তো আমি মনে করি যে আগামী দিনে এইসব ফিউশন ভিত্তিক কিছু হতে পারে, কিন্তু যাই হোক মধ্যে দিয়ে আমাদের পুরাতন সেই ঘরানাগুলো বেঁচে থাকবে। মানে এটা হলো কি নতুন হয়ে ওঠা, মানে একটা নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা ছিল। তো নতুন কিছু করতে হবে, নতুন ধারণা থেকে এই যে ফিউশন হচ্ছে, ও ব্যালে ডান্স করছে, ব্যালের সাথে কোনো একদিন সে নিজেই দেখা যাবে যে ক্রিয়েটর হয়ে সে ক্লাসিকের সাথে ব্যালেটা মিলিয়ে দিচ্ছে, হতে পারে। তো বা সে আবৃত্তি করছে, তার আবৃত্তির মধ্যেও এক ধরনের ফিউশন আসতে পারে। আমি জানি না ভবিষ্যৎ কি হবে, সংস্কৃতিতে এইভাবেই আসলে মানে বদলে নতুন হয়ে ওঠে। তো আসলে কিছু ছিল না, কোনো একদিন কেউ একজন কিছু একটা নতুন করে শুরু করেছিল, জন্যই কিন্তু ব্যালের জন্ম বা ভরতনাট্যমের জন্ম হয়েছে। কিছু তার প্রথম, এগুলো তো কিছু প্রথম থেকে ছিল না। সো কেউ না কেউ বা কোনো একটা দলবদ্ধ একটা দল এটা চিন্তা করেছে, জন্যই আমরা এগুলো পেয়েছি। এটা আমরা যে মণিপুরি বলি, ভরতনাট্যম বলি, ভরতনাট্যমের ধরেন যে ধরনের মুদ্রা এটা হয়, বা মণিপুরি নাচেও যে ধরনের মুদ্রাটা হয়, এটাকে যদি আমরা একটু ব্যালেতে নিয়ে একটু অন্য প্যাটার্নে যাই, তাহলে যে আমরা যেটা দেখলাম একটু আগে ভিডিওটা, আমাদের এই ভরতনাট্যম নৃত্যের অলরেডি মিক্সিং চলে এসেছে। আমাদের ব্যালেতে যেমন ইয়োগার কাজ হয়, আমরা যারা ব্যালে করি তাদের প্রতিদিনই মনে হয় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ইয়োগাটা সেশনটা থাকছে, এবং আস্তে আস্তে ভরতনাট্যম নৃত্যের সাথেও অনেক কাজ চলে এসেছে ইয়োগার। যেমন ভরতনাট্যম অনেকটা সাধনার জিনিস, এটা ধারণ করতে হলে আমাদের ইয়োগার দরকার, এবং স্টেপিংসেও ইয়োগার অনেক চেঞ্জ এসেছে। আশা করি এইভাবে আস্তে আস্তে চেঞ্জ আসতে থাকবে। তবে আমার এটা মনে হয় কি, ফিউশন ব্যাপারটা আসলে অনেক জটিল। ফিউশনের চেয়ে নতুন ধারার কিছু করাটা অনেক সহজ, কারণ নতুন ধারা হলে আপনি একটা নতুন নাম দিতে পারবেন, যেটা রিয়া নৃত্য বা কিছু। কারণ ফিউশন করতে হলে আপনি যেই 2টা জিনিস বা যেই 3টা জিনিস মেশাবেন, তিনোটাতেই বা দুটাতেই আপনার অসম্ভব দক্ষতার প্রয়োজন।
খুব দক্ষ না হলে যেমন দুটা কেমিক্যাল কিন্তু আপনি হঠাৎ করে মিলিয়ে দেন না একটা বিকারে, কারণ ওখানে একটা এক্সপ্লোশন হতে পারে। সো আমার ধারণা ফিউশনটা একটু ডিফিকাল্ট, যদি ও নতুন কিছু করতে চায় একদম নিজের মতো করে, সেটা হয়তো আরো এর মধ্য থেকে একটা নতুন কিছু সৃষ্টি হতে পারে, নতুন কিছু একটা সৃষ্টি, নতুন একটা সংজ্ঞা পেতে পারে। জি জি ঈশিতা উনি ঠিক বলেছেন যেটা যে বলছিল সে। সবকিছুকেই জানতে হবে, সেটা কঠিন একটা ব্যাপার হয়ে যায়। সেই জায়গাতে ঈশিতার কথা ধরেই বলছি যে একটা নতুন সংজ্ঞায় কিছু একটা হতে পারে এবং নতুন কিছু হোক, যেটা শুরুটা হয়তো আমাদের দেশেই হলো, আমাদের দেশে ভবিষ্যতে মানুষ আসলো শিখতে যে এই ঘরানার বাংলাদেশে নাচটা আমরা আমরা দেখে শিখি। আসি। যদি আমাদের বাংলাদেশের গানেও কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে আমরা যে বলে লালনের গান বলি বা হাসন রাজার গান বলি বা রাধা রমনের গান বলি, এই গান কিন্তু আমাদেরই, এবং বাইরে থেকে লোক এসে শিখতে চায়, শিখছে। আজকে লালনকে নিয়ে অনেক শিল্পীরা আসে, অনেক বাইরে থেকে অনেকে আসে যে লালনকে নিয়ে চর্চা করছে, তারা রাধা রমনকে খুঁজছে, হ্যাঁ, দূরবীন শাহকে খুঁজছে, শাহ আব্দুল করিমকে খুঁজছে। এই যেটা আমার গান, আমি মনে করি এইভাবেই বাঙালি সংস্কৃতি বা বাংলার সংস্কৃতিটি এইভাবেই টিকে থাকবে হাজার বছর ধরে। লিসার আরো একটি গুণ রয়েছে, আবৃত্তি চর্চার পাশাপাশি ছবি আঁকাতেও গুণ রয়েছে, আমি সেই দিকটা একটু শুনতে চাই। বললাম তো প্রথমেই, ছবি আঁকা হচ্ছে শিশু একাডেমির মাধ্যমে শুরু হয়, এরপর নিজে নিজে ছবি আঁকি, শিশু একাডেমিতে হচ্ছে চর্চা করা হয়। আমার একটা সৌভাগ্যের ব্যাপার হয়েছে, আমি 2019 সালে মহামান্য রাষ্ট্রপতিকে নিজে হাতে আঁকা স্কেচ উপহার দেই, পোর্ট্রেট, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেই উপহার হিসেবে। এটা অনেক বড় একটা পাওয়া, এবং বঙ্গভবন গণভবন দুটাতেই আমার আঁকা ছবি আছে। অ্যান্ড এটা হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আঞ্জি লিটন স্যারকে। স্যার হচ্ছেন এই সুযোগটা আমাকে করে দিয়েছিল, কারণ প্রতিভা থাকতে পারে সবার, কিন্তু এই প্রতিভা প্রকাশের জন্য কিন্তু একটা মাধ্যম আমাদের দরকার হয়। সেটা আমি মনে করি আমাদের বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য দিয়ে যাচ্ছে, এবং সেই সুযোগটা পেয়েছি আমি, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমি একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আজকে উনি এসেছেন শিশু একাডেমির একজন কর্ণধার হিসাবে, কিন্তু আমাদের যত প্রতিভা থাকুক বা না থাকুক, মানে যদি প্রতিভা থাকে কিছু, তো এটা তো আমাদের দর্শকদের সামনে প্রকাশ করার জন্য আসলে একটা অনেক বড় ব্যাপার হচ্ছে কি একটা স্ক্রিপ্ট, রাইট, যেটা ফলো করে আমরা আগাবো। উনি কিন্তু বাংলাদেশ টেলিভিশনে যখন আমরা কাজ করতাম শিশু শিল্পী হিসাবে, আমি বলেন বা আমার প্রজন্মের যার বলেন, ওনার কিন্তু অসংখ্য স্ক্রিপ্টে আমরা কাজ করেছি, মানে একটা দুটা না। এবং উনি যেহেতু ছড়াকার, ওনার কিন্তু অনেক ছড়াতে সুর করে আমরা গানও গেয়েছি, ঈদের প্রোগ্রাম হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান হোক, মানে ওনার সৃষ্টিতে কিন্তু আমরা অনেক আগে থেকে, মানে শিশু একাডেমিতে উনি আসার অনেক আগে থেকে। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে এই যে স্যার বললেন যে আপনি এখন বিচারকের আসনে বসেন, যখন আপনি ছিলেন, যখন পারফর্ম করতে করতে এখন বড় হয়ে আপনি সেই জায়গাটা কেমন অনুভূত হয় আপনার কাছে? আমার মনে হয় এখন যখন আমি শিশু একাডেমিতে জাজ হিসেবে যাই, আসলে ঠিক যেই জায়গাটায় আমি পারফর্ম করতাম, মানে একদম যেই স্টেজে দাঁড়িয়ে আমি পারফর্ম করতাম, ওখানে আরেকজনকে দেখলে আমার কেন জানি একদম আমি ওই অনুভূতিটা ফিল করতে পারি যে ভয় লাগছে, আল্লাহ যদি ক্যাসেট আটকিয়ে যায়, বা ক্যাসেটের মাঝে মাঝে স্পিড বেড়ে যেত, ক্যাসেটের যদি স্পিড বেড়ে যায় বা ঠিকঠাক মতো বাজবে কিনা, এখন তো পেন ড্রাইভে নিয়ে যায়। বাট আমার তখন আবার আরেকটা টেনশন হতো যে এখানে তো সাধারণ নাচ হচ্ছে, ওই ঘরে তো আমার উচ্চাঙ্গ নৃত্য হবে, আমি টাইম মতো যেতে পারবো কিনা, আমি জাজমেন্ট করতে করতে না এই টেনশনগুলো আমার মাথায় কাজ করে। আমি জানি না বাকিদের এবারও হতো, এবারও এরকম হয়েছিল। এবং আমরা বলে দিয়েছি যে যারা, কারণ একসাথে 2-3টা নাচের কম্পিটিশন হচ্ছে, যারা ওটাতে আসো কোনো টেনশন নিবে না, এটা টেনশন লেস তোমরা পারফর্ম করো, যেটা যদি ওটার জন্য যদি এক্সট্রা টাইম দিতে হয় তবুও দেওয়া হবে। এইভাবেই আসলে সমন্বয় করে কাজ। এবার তো স্যার অনেক আমাদের সুযোগ করে দিয়েছে, যতটা পেরেছে যে আলাদা আলাদা সেগমেন্ট আলাদা আলাদা করার চেষ্টা করেছে। প্রত্যেকবার যেটা হয় যে আমরা এবার 2019 সাল 20 সাল দুটো একসাথে আমরা 20 আর 21 2 বছর আমরা একসাথে এবার করেছি। করোনার মাঝে জাতীয় শিশু পুরস্কার বন্ধ ছিল, যার কারণে আমার কাছে মনে হয় যে জাতীয় শিশু পুরস্কার এমন একটা কম্পিটিশন যেটা আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করে। যেমন আমি 2017 সাল থেকে জাতীয় শিশু পুরস্কারে অংশগ্রহণ করেছি, আমি কোনো প্লেসমেন্ট পাই নাই। আমার জন্য তখন থেকে আমার মনে থাকে এই জায়গাটা যেন আমি যেদিন পাবো সেদিন আমি বুঝবো যে হ্যাঁ আই ডিড সামথিং। এই থেকে আমার একটু একটু করে আরও বেশি শেখা। এইবার এসে আমি হচ্ছে পুরস্কার পেলাম, এবার মনে হচ্ছে যে একটু হলেও আমি এগিয়ে গেছি। সো স্যারের এই কম্পিটিশনটা আমাদেরকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যায়। আর এইবার যে কম্পিটিশনটা হলো
2 বছর একসাথে, অনেক শিশুর একটা মিলন মেলা, এক একজন এক একটা পার্টিসিপেন্ট আরেকটা জায়গা থেকে এসেছে, পুরো বাংলাদেশ শিশু একাডেমিতে জড়ো হয়েছে, খুবই ভালো লাগে প্রত্যেকবার, এটা খুবই ভালো লাগে। এই তো অসংখ্য ধন্যবাদ। এবার যে আমাদের এই মানে 19-এর পরে একটু আর হয়নি, করোনার কারণে একটু থেমেছিল, তো এই ডিসেম্বরে আবার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় এবং এই যে জাতীয় শিশু কিশোর পুরস্কার প্রতিযোগিতা 2 বছরে যেহেতু একসাথে হয়েছে, প্রায় ধরেন 5.5 লক্ষ বাচ্চা এন্ট্রি করেছে, থানা থেকে জেলা, মানে থানা উপজেলা মিলিয়ে আর কি। সেখান থেকে যারা ফার্স্ট হয়েছে তারা জেলায় কম্পিটিশন করছে, জেলা থেকে বিভাগ, শুধু ফার্স্ট, কিন্তু বিভাগ থেকে চূড়ান্ত পর্যায়ে শুধু ফার্স্ট। তো প্রথমে সেরা লড়াই। তো এই 5.5 লাখের মতন শিশুরা এই অংশগ্রহণ করতে বাছাই করে একদম 474 জন বাচ্চাকে বাছাই করা হয়েছে, যাদেরকে মহামান্য রাষ্ট্রপতি পুরস্কার দিবেন এবং গোল্ড মেডেল আর রৌপ্য মেডেল আছে। তো এইভাবে প্রতিযোগিতাগুলো কিন্তু খুবই জরুরি, কারণ আমরা ছোটবেলায় বৃত্তি পরীক্ষা দিতাম, সারা বছর যতই পড়া হোক না কেন ওই পরীক্ষার আগে যেমন একটা অন্য রকমের পড়াশোনা, অন্য রকমের প্রিপারেশন, যেটা আপনাকে কয়েক বছর বা কয়েক মাস এগিয়ে নেয়, এই প্রতিযোগিতাগুলোও কিন্তু ঠিক। অন্য সময় যদি তুমি সব মানে দিনে 1 ঘন্টা প্র্যাকটিস করে থাকো, তাহলে আমি নিশ্চিত যে এই কম্পিটিশনের জন্য তুমি দিনে 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করেছো। ওই যে হঠাৎ করে এই প্র্যাকটিস বাড়ার কারণে যেই সফলতাটা আসে আর যেই কি বলবো, যেই উন্নতিটা হয় পারফরমেন্সে, সেটা কিন্তু আসলে থেকে যায়। সেটা কিন্তু এই জন্যই আমি কম্পিটিশন সাপোর্ট করি। আমাদের আবারও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরে এসে পুরস্কার প্রাপ্তি বাকি কথাগুলো শুনবো। দর্শক, আবারও একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ 7 দিনে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আনজিল লিটন, আপনার কাছে আমি শুনবো যে এটা তো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এরকম আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারিভাবে। তো এই জায়গাগুলোতে শিশু একাডেমি যেহেতু নাম, শিশু বয়সের নিশ্চয়ই একটা সময়সীমা রয়েছে, আসলে ভর্তি প্রক্রিয়াগুলো কীরকম? আমাদের ভর্তি যেমন এখন ভর্তি চলছে, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, 6 বছর থেকে 13 বছর, মানে ইয়ারলি ক্লাস হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আর গানে শুধু ফাউন্ডেশন একটা কোর্স আছে, এটি শুধু আমাদের তো 64 জেলাতে শিশু একাডেমি রয়েছে আর 6টি উপজেলাতে আছে। তো এটির উপরে আসলে কার্যক্রমগুলো চলে। ঢাকাতে মনে করেন যে কমপক্ষে প্রায় 3,500 বাচ্চা কেন্দ্রীয় অফিস যেটা বলা হয় সেখানে আছে। আবার ঢাকার জেলাতে মিরপুরে একটি শিশু একাডেমি রয়েছে, এটা হলো জেলা অফিস। তো এভাবে যোগাযোগের সুবিধার্থে যাওয়ার, মানে একটা হলো সেন্টার অফিস, মানে যেটা শিশু একাডেমি বলতে সবাই চেনে, যেটা দোয়েল চত্বরের এখানে। আরেকটি হলো ঢাকা, 64 জেলাতে শিশু একাডেমি রয়েছে, ঢাকা জেলার অফিস মিরপুরে আছে শিশু একাডেমি। তো এখানে ভর্তি হচ্ছে। আর এর মধ্যে আমরা যেহেতু শিশু একাডেমি অন্যান্য জায়গায় ছড়াতে পারি না, যেমন ধরেন ঢাকা তো এখন অনেক বড় হয়েছে, সেই জায়গা থেকে মানুষজন আসা, জ্যাম, অনেক কিছু থাকে। তো এটার জন্য সাভারে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে, সাভারে। আরেকটি হলো উত্তরাতে, সেখানেও প্রায় 300-350 বাচ্চারা এখানে ক্লাস করে। সেখানে আবৃত্তি, ছবি আঁকা, নাচ, গান, এসব বিষয়ে ক্লাস হয়। এবং ঢাকার বাইরে এইভাবে ক্লাস হচ্ছে। জি, লিসার কাছে আমি আবারও একটি আবৃত্তি শুনবো। আমাদেরকে এবার কি আবৃত্তি শোনাতে চাচ্ছ? আচ্ছা, আবৃত্তির আগে আমি কিছু কথা বলতে চাই। আমার এই যে এতটুকু আশা আর কি, এর পেছনে আমি আমার বাবা মার অবদানের কথা অবশ্যই বলবো। বিশেষ করে আবু দেখা গিয়েছে যে অফিসের কাজ সেরে আমার প্রোগ্রামগুলোতে দেখা গিয়েছে, এসেছে, ছবি তুলেছে, অনেক ইন্সপায়ার করেছে। আম্মু সবসময় আমার সাথে থেকেছে, এখনও আছে। মানে আমার কখনো মনেই হয় না যে আমি একা, মানে সবসময় আমাকে আগলে ধরে থাকে। তো এবারে কবিতা আমি আমার মাকে উদ্দেশ্য করে বলবো। কবিতার নাম মা আমার পৃথিবী, লিখেছেন মিন্টু রায়। আধারের পাঁজর ছুঁয়ে আমার চোখে আলো জ্বালাতে চেয়েছিলে মা। জীবনের জন্য সামান্য উত্তাপ সঞ্চয় করতে কি অক্লান্ত, কি অমানসিক শ্রমে নিজেকে সঁপেছিলে। তোমার নির্ঘুম চোখের স্নেহ দৃষ্টির অক্ষয় বর্ম আমাকে ঘিরে রেখেছে সারাক্ষণ। মাগো, তুমি স্বপ্ন দেখতে জীবন ঘনিষ্ঠ সুখের পায়রাগুলো একদিন আমাদের ঘরের দাওয়ায় বসবে, হরেক রকম আওয়াজ তুলবে,
আর তুমি আঙুল গুনে প্রহরে প্রহরে সবুজের মাঝে দৃষ্টি মেলাবে। অদৃষ্টের রাখিবন্ধনে কবজি মেলে ধরে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রাপ্তি সুখের উল্লাস তুলে পৃথিবীর গায়ে হাসির অলঙ্কার ছড়িয়ে বিজয় মঞ্চে দাঁড়াবে তুমি। আর আলোর দূতেরা শ্রদ্ধায় তোমার সম্মানে কপালে আঙুল ছুঁয়ে মাথা নোয়াবে। জানো মা, তোমার কাছে শেখা সোহাগ জড়ানো না ভোলা সেই ছড়াগুলো আজকাল সন্ধ্যা তারার সাথে গায়ে গা জড়িয়ে চেয়ে থাকে। তাদের অতল স্পর্শে আমার চোখ স্থির হয়। অন্তরের বোবা কান্নাগুলো তখন তোমার আদর পেতে হাউ মাউ করে কেঁদে ওঠে। তোমার ক্ষীণ দৃষ্টি দিয়েও কি স্পষ্ট তুমি আমাকে আগলে রেখেছ সবসময়। আমার পৃথিবীর সমস্ত আলো আজ তোমার পাঁজর ছুঁয়ে দেখতে চাই মা। তোমার স্নেহের আঁচল পৃথিবীর দেয়াল জুড়ে টাঙিয়ে দাও। সুখ দুঃখের সব রং জড়ো করে শুধু একটিবার লিখে দিব, আমার মাই আমার পৃথিবী। বাহ, চমৎকার। খুব সুন্দর। ঈশিতা, আপনার কাছে আমি একটু এই যে প্রক্রিয়াটা চলে, যখন সেরাদেরকে বাছাই করা হয় ওখানে একটা প্রক্রিয়া চলে এবং আপনি অনেকগুলো শাখায় পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেশ কয়েকবার, তো সেক্ষেত্রে যে পুরস্কার প্রাপ্তি বিষয়টা মনের ভিতরে এক ধরনের আরো বেশি অনুপ্রেরণা বা দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, সেই জায়গা থেকে বলবেন? এটার আসলে একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। সংস্কৃতির যে সমস্ত ধারাগুলো আছে, যে কোনো ধারার কথাই বলি, এটা কিন্তু খুবই একটা আনন্দের জায়গা, একটা উচ্ছ্বাসের জায়গা। এখানে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, এখান থেকে অনেক কিছু আমরা নতুন বন্ধু পাই, অনেক কিছু শিখতে পাই। পুরস্কার পেলে আসলে অন্যদের কি হয় আমি জানি না, আমার দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে কি, খুবই ভালো লাগে যে এতদিন ধরে পরিশ্রম করলাম, আমার শিক্ষক শিক্ষিকারা, আমার মা বাবা, পরিবার, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমার পেছনে এত শ্রম দিলেন, সময় দিলেন, তো সেটাকে আমি সার্থক করতে পেরেছি। আর আরেকটা যেটা আমার ছোটবেলা থেকেই মনে হতো, এটা মনে হয় একটু প্রেশারও ক্রিয়েট করে, কারণ কম্পিটিশন সাধারণত কেউই একবার করে না, বারবার করে। সো পরবর্তী সময় যখন আপনি আসেন, আপনি জানেন যে আপনি যাদের সাথে প্রতিযোগিতা করেছেন তারা জানে আপনি আছেন, সো তারা দ্বিগুণ ভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। যারা বিচারক আছে তারা আগের বছর আপনাকে দেখেছে, তারা আপনার কাছ থেকে আরও ভালো কিছু চাচ্ছে, একই রকম চাচ্ছে না। এবং যারা দর্শক আছে তাদেরও আপনার কাছ থেকে অনেক অনেক বেশি এক্সপেকটেশন। সো আমার মনে হয় যে ওই 8 বছর বয়সে বা 10-12 বছর বয়সে এটা আসলে মনের উপর অনেক বড় চাপ তৈরি করে। তো সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা এবং বাবা মা এবং কাছের যারা বড় আছেন তাদের ভূমিকাটা অনেক বড়। একজন শিশু শিল্পী যেন সবসময় এই গাইডেন্সটা পায় বা এই কথাগুলো শুনতে পায় তার কাছের মানুষ থেকে, যে তুমি তোমার বেস্টটা ট্রাই করো, এটা একটা মজার জায়গা, এটা শেখার জায়গা, তোমাকে যে জিততেই হবে এমন কোনো কথা নেই, তুমি শিখছো, তুমি জানছো, তুমি আরও বেড়ে উঠছো, এটাই সবচেয়ে বড় মন্ত্র। আঞ্জিল লিটন, আপনার কাছে জানবো যে প্রযুক্তির আমরা ভালো দিকগুলো শুনলাম, যে ভালো দিক সেটাকে ব্যবহার করে আরও নতুন নতুন দেশের সাথে আদান প্রদান ঘটবে, কিন্তু এর অপব্যবহারও রয়েছে। তো সেই জায়গা থেকে নবীনেরা ডুবে যায় অনেক সময় ভার্চুয়াল বিষয়গুলোতে, সেটার ক্ষতির দিকটা, এবং আপনি যেহেতু একজন দায়িত্বশীল জায়গায় রয়েছেন, তরুণদের প্রতি আপনার কি বলার থাকবে? মানে বিজ্ঞান তো এগিয়ে নিচ্ছে আমাদেরকে। আমি আসলে ঠিক প্রযুক্তির বিরোধিতা করে বলবো না, এবং মানে একেবারে মোবাইল ফোনের বিরোধিতাও করব না, কারণ যে মোবাইল করে ও শেষ, ও কিছুই পারে না, এটাও কিন্তু একটা ভুল ধারণা। আমি তো মনে করি যে এখনকার জেনারেশনে যদি এরা বলি, বা এদের পরের জেনারেশন যদি বলি, বা একটা স্কুল গোয়িং বাচ্চার কথাও যদি বলি, সে একটা মোবাইল থেকে বা যেভাবে সেটা ইউজ করতে পারে, আমিও হয়তো এতটা পারবো না। আবার সবসময় যে সে শুধু একটা কিছু দেখছে তাও না, সে কিন্তু তথ্যও নিতে পারে, তাই না? তো অবশ্যই আমরা পজিটিভ অ্যাঙ্গেলে দেখব। এখন কথা হলো যে আমার পরিবার, মানে আমার ফ্যামিলি তাকে কিভাবে বড় করে তুলছে, ফ্যামিলির দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওই ছোট্ট শিশুর উপরে যে পড়ছে। তো আমি মনে করি যে এটি হতে পারে সে মোবাইল নিয়ে খেলা করছে বা যাই করুক, যাই দেখুক, কতটুকু দেখবে, কতটুকু যাবে, এটি পরিবারের একটা বড় ব্যাপার। তো আমি মনে করি এটা মা এবং বাবা
একটা বড় ভূমিকা থাকা উচিত এবং এক ধরনের চেকপোস্ট থাকা উচিত। এবং এই যে দেখানোর মধ্যে দিয়েও মূল্যবোধের কথা বলা যায়, দেখানোর মধ্য দিয়েও সত্য, সততা, নৈতিকতার কথাগুলো, মেসেজগুলো দেওয়া যায়। সেটা গল্প ঢঙ্গেই হোক, খেতে খেতে আড্ডার চলে হোক। এখন তো আর আমাদের দাদা দাদি থাকে না বাড়িতে যে আমরা দাদা দাদির কাছে গল্প শুনবো, তো মারাই থাকে। মা বাবার একটা বড় ভূমিকা হলো বাচ্চাদের সাথে একটু গল্প বলা। বাচ্চারা কিন্তু গল্প শোনা হারিয়ে গেছে, বাচ্চারাও কিন্তু একা হয়ে যায় এখন। তো করবেটা কি? তাহলে যদি মোবাইলও নেয়, আমার মনে হয় যে মায়ের উচিত তাকে বলা যে এটা তোমার, এটা তোমার না, এইটুক তুমি যেতে পারো না। এটাই হলো পরিবার থেকে শিক্ষা দেওয়া দরকার। এবং আমরা শিশু একাডেমি থেকে এরকম আমরা একটা পরিকল্পনা করছি যে নিরাপদ শিশু, নিরাপদ ইন্টারনেট। আমরা এরকম একটি ক্যাম্পেইন করার জন্য বা একটি প্রোগ্রাম অলরেডি পরিকল্পনার মধ্যে আছে, হয়তো বাস্তবায়ন হবে। এর মধ্যে দিয়ে শিশুদেরকে আমরা সচেতন করব যে তোমার লিমিট কতটুকু। আমি একটু ইরার কাছ থেকে ইরার ভবিষ্যৎ প্ল্যানটা কি আমি একটু জানতে চাচ্ছি। ভবিষ্যৎ প্ল্যান, এখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, অ্যাডমিশনের জন্য কোচিং করছি। জানি না সামনে কি হবে। আমার প্র্যাকটিস আগের মতন করে চালিয়ে যাচ্ছি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। নাচ নিয়ে পড়াশোনা করতে চাই। আমার সংস্কৃতি দেশের বাইরে তুলে ধরতে চাই, দেশের বাইরের সংস্কৃতি যেভাবে নিয়ে এসেছি এই দুটো সংমিশ্রণে। আপু যেমন বললেন যে নতুন কিছু তৈরি করার ইচ্ছে আছে। এই তো এটাই। যে ঈশিতার কাছে একদমই সময় শেষ আমাদের, ছোট্ট করে সবার উদ্দেশ্যে যারা এই ধরনের সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করে তারা আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। কারণ ছোটবেলা থেকে উপস্থাপনার সময় বলেছি, ওনার স্ক্রিপ্টে বলেছি, সবার স্ক্রিপ্টে বলেছি, আজকে যারা শিশু তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। সো তাদের নিয়ে আমাদের বড়দের যা চিন্তা থাকবে সব কিছু যেন অনেক বিবেচনার পরে আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিই। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদেরকে আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। নবীনেরা তাদের সম্ভাবনা এবং মেধাকে কাজে লাগিয়ে ভালো কিছু করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। সাথে থাকবে পরিবার, সমাজ এবং রাষ্ট্র। সকলের কাছে এই প্রত্যাশা। বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবেন।